বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আগামীকাল রাইসিনা হিলে শপথ নেবেন পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ গ্রহণকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে রাজধানী দিল্লিকে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারতে আসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, কিন্তু এ নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে মতবিরোধ দেখা দিয়েছে। সূত্রের খবর, শরীফকে মোদীর শপথে আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ শিবসেনা। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সম্ভবত থাকছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের জন্যই সিদ্ধান্ত বদল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। শপথ গ্রহণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসেকে আমন্ত্রণ জানানোকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন জয়ললিতা। সম্ভবত এবার সরাসরি তার শপথ গ্রহণ অনুষ্ঠানই বয়কটের সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সম্প্রীতির বার্তা দিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। আজ বন্দী ভারতীয় মৎস্যজীবীদের মুক্তি দেওয়ার ঘোষণা করল দুই প্রতিবেশী দেশই। দেশের 15তম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণকে ঘিরে রায়সিনা হিলসে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আগামী সোমবার সন্ধ্যে 6টায় শপথ নেবেন মোদী। সোমবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট। এবারই প্রথম মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কংগ্রেসের কোনো প্রতিনিধি। যতবার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে মোদী শপথ নিয়েছেন ততবারই সেই সব অনুষ্ঠানে গড়হাজির থেকেছেন কংগ্রেসের নেতারা। আগামীকালের অনুষ্ঠানে অবশ্য থাকছেন সোনিয়া ও রাহুল গান্ধী। রাজ্যসভা সাংসদ হিসেবে মোদী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার কথা সচিন তেন্ডুলকরের। থাকতে পারেন রেখা ও জয়া বচ্চনও। অতিথির তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, রজনীকান্ত, সলমান খান। মোদীর শপথ দেখতে আসতে পারেন লতা মঙ্গেশকরও। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রাক্তন দুই রাষ্ট্রপতি আব্দুল কালাম ও প্রতিভা পাটিল। 70 মিনিটের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের। অনুষ্ঠানে থাকবেন না ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না কেরলের মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে একাধিক রাষ্ট্রপ্রধানের উপস্থিতির কথা মাথায় রেখে আগামীকাল নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লিকে। মোতায়েন থাকবে প্রায় 7,000 পুলিশ কর্মী। রাষ্ট্রপতি ভবন চত্বরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। प्रबंध किए हैं। टोटल एरिया सिक्योरिटी को स्ट्रेंथन किया गया है। चारों तरफ पेट्रोलिंग बढ़ाई जाएगी, पुलिस प्रेजेंस बढ़ाई जाएगी। इसके अलावा कल शाम को आफ्टरनून में हमने 1 बजे के बाद कुछ बिल्डिंग्स हैं, गवर्नमेंट बिल्डिंग्स हैं, उनसे रिक्वेस्ट की है कि बंद रखें। उसमें नॉर्थ ब्लॉक, साउथ ब्लॉक, रेल भवन, वायु भवन और डलहौजी रोड के साइड में जितनी आर्मी की जो बिल्डिंग्स हैं और डीआरडीओ ऑफिस है और भी जो बिल्डिंग है डलहौजी रोड पे उनको सबको रिक्वेस्ट किया है कि 1 बजे बाद भी, चाहे मार्केट्स हो, चक्कर या रास्ते हो और रूट हो, चारों तरफ राष्ट्रपति भवन की तरफ एएस चेक होगा। उसके अलावा हमारे पास आर्म्ड कंपोनेंट है। अगर कोई इस तरह की कोई एक्टिविटी होती है, कोई आर्म्ड अटैक होता है, उसके लिए भी हमारे पूरी पुलिस फोर्स है, पूरी की पूरी सतर्क है और उसके अलर्ट है। जितने भी रूप टॉप पड़ते हैं, इंपॉर्टेंट रूप टॉप से सब पे लगाया जाएगा। प्रोहिबिटिव ऑर्डर्स भी हमने इशू किए हैं, जिससे कि कोई माइक्रोलाइट्स, ड्रोन टाइप या कोई हॉट एयर बैलून टाइप कोई भी चीज़ अगर हवा में उड़ती है तो उसके खिलाफ कार्रवाई की जाएगी। उसके लिए स्पेशल ट्रेंड स्टाफ लगाया गया है, जिसको कि प्रॉपर ब्रीफिंग करके डिप्लॉय किया जाएगा। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। রোজভ্যালি নিয়ে ইডির তদন্তে বেরিয়ে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যে কোম্পানির 1140টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। তদন্তে বেরিয়ে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বকেও সমন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইডি। রোজভ্যালি নিয়ে ইডি তদন্তে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইতিমধ্যেই কোম্পানির 1140টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সারদা তদন্তে নেমে 390টি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিল গোয়েন্দারা। ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা থেকে ইডি গোয়েন্দাদের ধারণা সারদা থেকেও বড় হতে পারে রোজভ্যালির দুর্নীতি। গতকাল রেজিস্ট্রেশন অফ কোম্পানির 2 শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি কর্তারা। আরসির কর্তারা জানিয়েছেন, রঘুনাথপুরে একই ঠিকানা ব্যবহার করে বেআইনিভাবে 2টি সংস্থার নামে রেজিস্ট্রেশন করা হয়েছিল। ওই অফিসেই চলত জুয়েলারি সংস্থার শোরুমও। আমানতকারীদের টাকার চরিত্র বদল করে ওই জুয়েলারি সংস্থায় পাঠানো হতো বলে ইডি গোয়েন্দারা জানতে পেরেছেন। রোজভ্যালির তদন্তে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকেও সমন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইডি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সিআইটিইউ ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কমলপুর বয়েজ স্কুলের মাঠে। শিবিরের উদ্বোধন করেন উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। শিবিরে ১৭৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। কমলপুর মহকুমায় এই প্রথম বড় ধরনের রক্তদান শিবির করল সিআইটিইউ কমলপুর বিভাগীয় কমিটি। সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ দুপুরে বয়েজ স্কুল মাঠে সিআইটিইউর উদ্যোগে অনুষ্ঠিত হল এক মেগা স্বেচ্ছায় রক্তদান শিবির। উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন করে শিবিরের উদ্বোধন করেন। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটিইউ কমলপুর বিভাগীয় কমিটির সম্পাদক অঞ্জন দাস, সিপিআইএম কমলপুর বিভাগীয় কমিটির সম্পাদক কমলকান্তি কর, বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সিআইটিইউ ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরে আলোচনা চক্রে উদ্বোধনী ভাষণে সিআইটিইউ সম্পাদক অঞ্জন দাস সংগঠনের সামাজিক কর্মসূচির পাশাপাশি সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করেন। ভারতবর্ষের এই লড়াকু শ্রমিক সংগঠন সিআইটিইউ ২৮ থেকে ৩০ মে কলকাতার রঞ্জি স্টেডিয়ামে একটি সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে ৮,০৪,৬৩৭ সভ্যপতির ভিত্তিতে ৫,১১৪ প্রতিনিধিত্বের মাধ্যমে ৩০ মে একটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন জন্মগ্রহণ করে, যার নাম সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। তাছাড়া উদ্বোধকের ভাষণে উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, আমাদের রাজ্যে অনবদ্য সংগ্রামের মধ্য দিয়ে আমরা মানুষের মধ্যে প্রবেশ করতে চাই এবং অসংগঠিত মানুষকে আমরা সঙ্গে নিয়ে আসতে চাই। এই নীতিতে সিআইটিইউ বিশ্বাস করে। অনবরত সংগ্রামের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে আমরা মানুষের আরো ভেতরে প্রবেশ করতে চাই এবং অসংগঠিত মানুষকে আমাদের সঙ্গে নিয়ে আসতে চাই। এই নীতিতেই সিআইটিইউ বিশ্বাস করে এবং এই সংগঠন পরিচালনার ক্ষেত্রে এই নীতিটাকে আমরা প্রয়োগ করবার চেষ্টা করি। সেজন্য দেখবেন আমাদের রাজ্যে সারা ভারতবর্ষের লোকসভা নির্বাচনের এক ধরনের ফল হয়েছে, আর আমাদের রাজ্যে সম্পূর্ণ ভিন্নতর ফল হয়েছে। আমাদের রাজ্যে বিধানসভার ৬০টা আসনের মধ্যে ৫০টার বেশি আসনে প্রায় ৬০% মতো ভোট আমাদের প্রার্থীরা পেয়েছে। দুটো কেন্দ্রেই রেকর্ড ভোটে আমাদের প্রার্থীরা বিজয় অর্জন করেছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বিজয়লক্ষ্মী সিনহা। শিবিরে মোট ১৭৫ জন সিআইটিইউ কর্মী সমর্থক স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাচার বাণিজ্যের বখরা নিয়ে ওসি ও পুলিশ কর্মীদের চাপানোত্তর খবর প্রকাশের পর এক ধুমধুমার কাণ্ড ঘটে থানায়। ঘটনা তেলিয়ামুড়া স্টেশন জিআরপি থানায়। ওসির হাতে নিগৃহীত হলো হাবিলদার। তেলিয়ামুড়া স্টেশনের জিআরপি থানায় পাচার বাণিজ্যের বকরা নিয়ে ওসি ও পুলিশ কর্মীদের চাপানোত্তর খবর প্রকাশের পর গতকাল ধুমধুমার ঘটনা ঘটে স্টেশন থানায়। ওসির হাতে শারীরিক নিগৃহীত হলো হাবিলদার। তদন্তে এলেন ডিএসপি। ক্ষোভ দেখা দিয়েছে গোটা থানার কর্মীদের মধ্যে। গত ১৫ই মে তেলিয়ামুড়া জনৈক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ লক্ষ টাকার সিগারেট আটক করে মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার ঘটনা গতকাল সংবাদ মাধ্যমে প্রকাশের পর তেলিয়ামুড়া রেল স্টেশনের জিআরপি থানায় ঘটল ধুমধুমার ঘটনাটি। ওসি উত্তম সাহার হাতে শারীরিক নিগৃহীত হল হাবিলদার রতন ঘোষ। ঘটনার পর রক্তাক্ত সহকর্মীকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায় অন্যান্য কর্মীরা। রতন ঘোষ অভিযোগ করে বলে, গত ১৫ই মে শিলচর থেকে ৩ ব্যাগ সিগারেট গোপন খবরের ভিত্তিতে আটক করার পর ওসি উত্তম সাহা নিজ কোয়ার্টারে নিয়ে পাচারকারী বিকাশ সাহার কাছ থেকে মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেয়। আর এই ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই হাবিলদার রতন ঘোষ ওসির কাছে জানতে চান, পাচারকারীর থেকে নিজে টাকা নেওয়ার পর তার নাম কেন সংবাদ মাধ্যমে উঠে এলো। এই কথা শুনেই ওসি উত্তম সাহা রতন ঘোষকে রোল দিয়ে আঘাত করে। আমি তো কনস্টেবলের চাকরি দিয়েছি। একটা কনস্টেবল যদি আমার সঙ্গে ওই যে তার কিছু একটা অসম্মানী হয় কিছু, আমি কিন্তু এটা আত্মীয় বলতে আমি থাকি বসে তখন কাটক তারও দিকেও আমার সঙ্গে অসম্মানী করে। যদি তার না হয় খুঁজে বলে আমি তার না করেও বুঝাবো, কিন্তু রাস্তাতে আমি পাবলিক সঙ্গে তারা দিকে না ওইটা আমি সেটা আমি করাম আমার ভালো বসে থাকবে। আমি গত সুবিধা এই সময় একটু টুকটাক দিয়ে আপনার কাছে না আমি চিন্তা করা আসবে আমার পরের লোক বেশি চেষ্টা করলে আপনারা সুবিধা হইব ভাই এইসব কথা কোথাতে না তোর পয়সা ভালো বিষয় বুঝতে পারছি।
শুধু তাই নয়, ওসি উত্তম সাহা সবসময় পুলিশ সুপারের নাম করে তাদের হুমকি দেয় বলে তাদের অভিযোগ। থানার অন্যান্য কর্মীরা জানান, প্রতি মাসে পাচারকারীদের কাছ থেকে প্রচুর টাকা আদায় করে একাই সব হজম করছে। শুধু তাই নয়, বেআইনিভাবে তাদের ডিউটি করাচ্ছে বলে অভিযোগ। আজকে যে ব্যাপারে উঠছে যে এত টাকা মানে সিগারেটের থেকে ধরে খাইছে, তখন আমি আয়া শুনছি, আমার ডিউটি আসছিল না, তখন আয়া শুনছি তো রতন বসে জিজ্ঞাসা করছে যে আপনারা মাল ধরলাম আমি আর আপনার টাকা লইলেন, কিন্তু স্টাফরা এখানে গুনগুন করতেছে, কিন্তু আপনি বুঝে দেবেন আমরা নাম উঠলো। হ্যাঁ, এই নিয়ে সেটা ট্রেনের মধ্যে একটা তথ্যগুলো করছে। এরপর তো আমরা আইসিটা দেখছি রতন বসে এখানে হাতে মেটালো, তখন আমি জিজ্ঞাসা কিছু বাইরে দিতেছে, খুশি যে বড় বউ মাছ, এটা তো সঠিক আমরা জানতেছি না, ভালো টাকা এখান থেকে বড় বউ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা প্রেস ক্লাবে রাজনৈতিক দল আইএনপিটির কেন্দ্রীয় কমিটি এক বৈঠকে মিলিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। গতকাল রাজনৈতিক দল আইএনপিটি কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে মিলিত হয়। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল, সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকের শুরুতে সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কার্যকরী কমিটির অধিবেশন, এই অধিবেশনে আগামী দিনের পার্টির আন্দোলন কর্মসূচি ঠিক করা হবে। আজকের সভায় লোকসভা নির্বাচনের পর্যালোচনা হবে। আজকের সভায় বিজেপি লেড এনডিএ কেন্দ্রীয় মন্ত্রিসভা স্বাগতম জানানো হবে এবং ভাবি প্রধানমন্ত্রী জেনারেটেড প্রাইম মিনিস্টারকে অভিনন্দন জানানো হবে এবং আগামী 2015 সালের লোকসভা এডিসি নির্বাচনের সম্পর্কেও বিস্তারিত আলোচনা। এদিনের বৈঠকে আগামী দিনের পার্টির আন্দোলন কর্মসূচির রূপরেখা নিয়ে আলোচনা হবে। লোকসভা নির্বাচনের পর্যালোচনা ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে স্বাগত জানানোর বিষয় নিয়ে আলোচনা হবে ও 2015 সালে রাজ্যের এডিসি নির্বাচন বিষয়ে আলোচনা হবে। তবে সূত্রে খবর, আইএনপিটির দল হয়তো তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী কংগ্রেসের হাত ছেড়ে এবার বিজেপির দিকে ঝুঁকছে। আগামী দিনে হয়তো তারা রাজ্যে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারে। এই বিষয়টিই ছিল এদিনের আলোচনার মূল বিষয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরে এক বিজয় মিছিল সংগঠিত করল স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। বিজয় মিছিল সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে এক পথসভায় মিলিত হয়। দেশে ষোড়শ লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিপুল জয় পাওয়ায় সমগ্র দেশেই আনন্দে আপ্লুত গোটা দেশের বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় প্রতিদিনেই দেশের প্রতিটি রাজ্যের কোনো না কোনো স্থানে বিজয় উল্লাসে উল্লাসিত কর্মী সমর্থকরা সংগঠিত করছে বিজয় মিছিল। আর সেদিক থেকে পিছিয়ে নেই ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাও। ত্রিপুরার প্রায় প্রতিটি স্থানেই ক্ষুদ্র বৃহৎ পরিসরে বিজয় মিছিল সংগঠিত করছে দলের কর্মী সমর্থকরা। আজ সোনামুড়া শহরেও এক বিজয় মিছিল সংগঠিত করল স্থানীয় কর্মী সমর্থকরা। বিজয় মিছিল সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে এক পথসভায় মিলিত হয় স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সিপাহীজলা জেলা সম্পাদক আবুল কালাম জানান, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা যে আরম্ভ করেছি, আমরা ভালোভাবে সাড়া পেয়েছি এবং আগামী দিনে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী থাকবে আমরা আশা করছি এবং পঞ্চায়েতে আমাদের ভালো রেজাল্ট হবে। পঞ্চায়েতে আমরা ত্রিপুরা রাজ্য, বিশেষ করে আমি সিপাহীজলা ডিস্ট্রিক্টের একজন সম্পাদক, সেই হিসাবে আমি কাজ করে যাব। আশা করি সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে কয়েকটি পঞ্চায়েত আমরা দখল করতে পারি। তো কেন্দ্রে আপনারা সরকার গঠনের পরে ত্রিপুরা রাজ্যে আমরা কিরকম ভাবে সরকার গঠনের পরে আমাদের ত্রিপুরা ভালো একটা সাড়া পাচ্ছি। আশা করছি আগামী 2018 যে নির্বাচন, এই নির্বাচনে আমরা ত্রিপুরা থেকে সিপিএমকে করে পাঠিয়ে দিতে পারবো।